আমাদের দল যদি চান, জনাব তারেক রহমান সাহেব এবং খালেদা জিয়া, মির্জা ফখরুল সাহেব যদি চান যে গোলাম মোল্লা রনি প্রধানমন্ত্রী হবেন, সমস্যা কোথায়? কোনো বাঙালি আমাদের স্বাধীনতার স্বাদ দিতে আস্বাদন করাতে পারেনি, শুধুমাত্র পেরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগকে তো সবসময় মিস করি, মৃত্যু পর্যন্ত মিস করতে থাকি। জামাতের যে চরিত্র আমরা দেখতে পাচ্ছি, যে সাহস, যে কৌশল, যে স্পিরিট আমরা দেখতে পাচ্ছি, মানে গল্প, রবিন হুডের গল্পকেও হার মানিয়ে প্রিয় দর্শক, একটু মিলাদ ছিলাদ দিয়া পাক পবিত্র হয়ে নিলাম, কারণ আজকের পুরো ভিডিওতে গোলাম ময়লা রনিকে ল্যাংটা করিয়া, লুঙ্গি উদাম করিয়া, পা উপরের দিকে দুই দিকে দুইটারে বাইন্দা, তারপর ওই ফাঁকের মধ্যে কাঁচামরিচ ঢুকানো হইবে। ও কালকে ওর ফেসবুকে যা করেছে, এটা ওর মতো চোর তো সংসদে ঢুকছিল, ওই সংসদ সদস্য বহু পরের কথা। একজন সর্বোচ্চ লেভেলের কোনো মূর্খ মানুষও ওর মতো এই ভাষায় একজনের মাকে নিয়ে এই ধরনের কথা বলতে পারে না। সে এক নারী ছবি দিয়ে বলেছে ওই মহিলা নাকি আমার মা, এবং যা মনে চায় তাই লিখেছে, খুব জঘন্য ভাষায়। সেগুলো এখানে রিপিট করলাম না। খুঁজে দেখলাম সেই মহিলা হচ্ছে গিয়ে আপনার পাকিস্তানি এক মডেল, ব্রিটিশ পাকিস্তানি মডেল। সে তো সমস্যা নেই, সে আমার মায়ের ছবিও যদি সে পাইতো দিত, সমস্যা নেই। দিয়া যদি তার আমার মাকে নিয়ে তার যদি কোনো অবজারভেশন থাকে, খারাপ কিছু থাকে, তাহলে করতো। তো এদের ভেতরে একটা আছে। আগের অনুষ্ঠানে যখন আমি করার পরে সে বলল যে আমি তার নাম বিকৃত করেছি, এই জন্য সে কোনো প্রশ্নের জবাব দেয়নি। তার সে যে সারা জীবন যে চুরি বাটপারি যা যা করেছে, এলাকার লোকজন তার বিরুদ্ধে যা অভিযোগ করেছে, কোনো কিছু জবাব না দিয়ে সে বলল যে তার নানা না দাদা, সে হলো তার কালামিয়া হয়েছে গিয়ে তার নাম রেখেছে গোলাম মাওলা, আমি সেটাকে গোলাম ময়লা বলেছি, নাম বিকৃত করেছি, খুব অন্যায় করেছি, এই জন্য আল্লাহর কাছে সে বিচার দিয়েছিল। মনে আছে নিশ্চয়ই আপনাদের। তো আমি তো তোর নাম বিকৃত করিনি রনি, আমি তোর নাম পাল্টে দিয়েছি। তুই গোলাম মাওলা না, মাওলার গোলাম তুই হইতে পারিস না, তুই ময়লার গোলাম, শয়তানের, বদমাইশের, হাসিনার গোলাম। এই যে এখন আবার দেখছিস না, তোরে একবার তুই জামাতে, একবার বিএনপিতে, একবার আওয়ামী লীগে, একবার এইটাতে ওইটাতে গিয়া শেষে আবার আওয়ামী লীগে ফিরে আসছিস। এখন কেউ তোরে লাগায় না, এখন তুই আওয়ামী লীগে এসে আবার হন মারা দিচ্ছিস। যাই হোক, এখন এই লোক হঠাৎ করে এইরকম একটা পোস্ট করলো। তো আমি আপনাদেরকে বলেছি যে সে আমাকে নিয়ে যা বলেছে, আমি ব্যক্তিগত কোনো নিতে আমার একদম সমস্যা না। আমি ব্যক্তিগত নেওয়ার জন্য রেডি, এবং আমি কিছু কিছু মানুষের ব্যক্তিগত উলঙ্গ করার জন্য রেডি। সেগুলো কারা? ধরেন যাদের ভারত কানেকশন থাকবে, আওয়ামী লীগ কানেকশন, ওদের ক্ষেত্রে আমার এথিক্স মেথিক্স কিচ্ছু কাজ করবে না। যেখানে পাবো ন্যাংটা, আমার বিএনপির স্থায়ী কমিটির অন্তত 4-5 জনের জিনিস আছে, ছাড়ি না কেন বল দেব? সব শেষ। নোয়াখালীর এক বিএনপি নেতার ইদানিং তিনি একটু ডাউনে আছেন, একসময় খুব বড় নেতা ছিল, একসময় খুব বড় ধরনের আলোচনা ছিল তারে নিয়ে, আর বেশি বললাম না। তার একটা জিনিস এসছে আমার কাছে। তো এরকম অনেকের আছে, কিছু বলি না, বাট ফখরুলের পাইলে কিন্তু দিয়ে দেবো, সালাউদ্দির পাইলে দিয়ে দেবো। কেন জানেন? কারণ এগুলি হলো ইন্ডিয়ান চর। সো আমার ইন্ডিয়া আওয়ামী লীগের কানেকশন থাকলে অন্যদের ব্যাপারই না, অনেকের আছে, এগুলো আমি দেই না। এগুলো দেওয়ার এখন বয়স হয়েছে, দেখতেছে না, মাথার চুলমুল সব কিছু কিন্তু মানে আমার কিন্তু 90% চুল পাকা। এতদিন মেহেন্দি টেন্দি দিয়া তারপরে একটু কালা টালা করে রাখতাম, কালো রং করা তো আবার হারাম। তো এখন ওই রং করি না, পুরো সাদা করে ফেলছে। এখন বয়স হচ্ছে, একটু তো ঠান্ডা হওয়া দরকার, তো হিসাব করে করতে। বাট আওয়ামী লীগের ক্ষেত্রে একদম জীবনের আল্লাহ যদি বাঁচায় রাখে, 80 বছর বয়স যদি আল্লাহ বাঁচায় রাখে, একদম চুলদারি গোপ সব পাকা, চামড়া টামড়া টান পড়ে গেল, আওয়ামী লীগ আর ইন্ডিয়া কানেকশন আছে কারো, ওর নুনু পাইলে আপনাদেরকে দেখাই দেবো। আপনারা যাই মনে করেন, আমার কিছু করার নাই, কিন্তু অনেকের ক্ষেত্রে করে রাখি। তো আজকে যারা নিয়ে আলাপ করতে এসে তার ব্যাপারটা আগে বলি, তার আগে একটু পরীক্ষা করে নিই ওর জিনিসে, মেশিনে শক্তি আছে কিনা, এটা ওর মুখ থেকে শুনে আসি আগে। চলেন। হ্যালো, আসসালামু আলাইকুম।
তোমার শরীর কি বেশি খারাপ? জি, কি হয়েছে? এটা ক্লান্তি আর কিছু না। কালকে রাত ঘুমাতে পারি না, সারা রাত অফিসে আসছি, আসার পরে কাজ করে মধ্যে কারেন্ট চলে গেল, শুয়েছিলাম, এই উঠলাম, এই মাত্র আমাদের দাঁড়াবো আর কি। আচ্ছা, রোজা কি আছো? রোজা আছি। আমরাও রোজা আছি। তোমার সাথে একটু দেখা করতে চেয়েছিলাম। এটা আমার মেন্টাল, আমি আগে বলছি বারবার, এটা আমার জন্য মানসিক একটা অসন্তোষ তৈরি করে। এটা এই জিনিসটা মানে তোমরা হয়তো যে জিনিসটা যেভাবে ভাবছো বা ই করতেছো, আমার একটু ভাবতে হবে। তোমরা ফোন করলে বা তোমরা কথা বলে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করলে এটা আমাকে আরো অসুস্থ বানাই ফেলে। আমার পুরো এই যে আসছো, কোনো কথা নাই, বার্তা নাই, সারপ্রাইজ, পুরো ঈদটা হারাম হয়ে গেছে, ঈদটা হারাম হয়ে গেছে। আবার এই যে তোমরা ঢাকাতে কেন আসছো, কি জন্য আসছো, আই ডোন্ট নো, কিছু জানি না। আসার পর আবার এখন তোমাদের সাথে দেখা করতে হবে, এই জিনিসগুলো আমার উপর চাপ পড়ে, প্রচন্ড চাপ পড়ে। এই বিষয়গুলো তো বুঝতে হবে যে আমি একটা সিস্টেমেটিক মানুষ, সিস্টেমের বাইরে আমি যাইতে পারি না। না, তুমি কালকে বলেছিলা দেখা করবা, সেই জন্য ফোন করেছিলাম। ঠিক আছে, কালকে বলেছিলাম, কালকে ওকে ছিলাম সবকিছু, কিন্তু আজকে তো ই করতে পারতেছি না। ঠিক আছে, আর তোমরা ঢাকাতে কথা নেই, ঢাকাতে আসছে কেন? জেসিকা কোথায়? জেসিকা আসছে না চিটংয়ে? না, জেসিকাও আসছে, আমরা সবাই আসছি। আচ্ছা, কি জন্য আসছো তোমরা ঢাকাতে? আসলে তুমি তো জানো সবকিছু, আমার আসলে পিঠ দেওয়ালে ঠেকে গেছে, বুঝছো। এখন কি করব বলো না। তোমার এখানে ভেবেছিলাম যে তুমি আমাদের জন্য একটা কিছু করবা। না, আমার জন্য এটা কিছু করা সম্ভব না, লাভ হচ্ছে না, বরং আরো হিতে বিপরীত হয়ে যাচ্ছে, মন বিষাই যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, ক্রোধ হয়ে যাচ্ছে। অন্তত পক্ষে দুপুর বেলাটা যদি তুমি আমাদের সাথে একটু খাও, প্রতিদিন একটু দেখা করো, একটু তোমার টাচে থাকি, গার্ডিয়ান না তুমি আমাদের। না, এটা হবে না, এটা সম্ভব না। এটা আমি নিজের সাথে যুদ্ধ করতেছি বা সবকিছু করতেছি, যদি কখনো আই উইল কল ইউ, এটার সম্ভাবনা, আমি ওই জিনিসটা আমার হয়ে গেছে, আমার জীবনের একটা ম্যাপ আছে। আচ্ছা, তুমি আমাকে যখন যেটা বলেছো একটু মনে করে দেখো তো, আমি তোমার প্রত্যেকটা কথা শুনেছি। তুমি যখন আমাকে বলেছো যে চিটং চলে যাও, আমি চলে গেছি। না, চলে যাও নাই, এটা কোন বলো? যখন বলেছো ফোন দিও না, ফোন দিই নাই, টেক্সট দিও না, টেক্সট দিই নাই, স্টিল নাও আমি তোমার ওয়াইফ। আমি কি আমার হাজবেন্ডের থেকে এইটুকু আশা করতে পারি না যে সে আমার সাথে একটু যোগাযোগ করবে? আচ্ছা দেখো, জেসিকার কথা মতো আমি তালাকটা উইথড্র করছি শুধুমাত্র তোমার সামাজিক, তোমার নিজের প্রয়োজনে, কিন্তু তুমি এই সম্পর্কে ক্লেম যদি করো, আমি এক সেকেন্ড তোমার সাথে এখন লাইনটা কেটে দেবো। আমি ক্লেম করছি না, বলছি যে নো, ক্লেম না, তুমি বারবার বলতেছো আমি অমুক, আমি অমুক, আমি অমুক। এই জিনিসটা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি তোমাকে একটা দয়া করতেছি, সাহায্য করতেছি টাকা দিয়ে, এবং আমার নামটা ব্যবহার করার তোমাকে ব্যবহার করতেছি, কিন্তু বিনিময়ে তুমি আবার এই জিনিসটা করার পর বা অন্য স্বার্থের কিছু তুমি আরো যে জিনিসগুলো আমার দিকে হাত বাড়াচ্ছ, দিস ইজ ভেরি রং। আচ্ছা, এমনি তুমি একটা সত্যি কথা বলো তো, জীবনে কি কখনো আমাকে ভালোবাসো নাই? না, কখনোই না। তাইলে যে কথাগুলো বলেছিলা, এগুলো কি এমনি বলেছিলা? এমনি বলেছিলাম। হ্যাঁ, এটা আবেগে, এটা আবেগের কথা। তাইলে আমি যে একটা সংসার তোমার কথাতেই ওকে ছেড়েছি, আবার তোমাকে বিয়ে করেছি, আমার কথাতে তুমি কোনো কিছু ছাড়ো নাই, আমার কথাতে তুমি কোনো কিছু ছাড়ো নাই, তুমি তোমার প্রয়োজনীয় করছো, এবং আমাকে যতটুকু ব্যবহার করার ততটুকু তুমি ব্যবহার করছো। তোমার কাছে এটা মনে হয় আমি তোমাকে যাই সেটাই মনে হয়। এবং তুমি আবার আমি তোমার সাথে সরল ভাবে যে আমি অন্তর থেকে চেষ্টা করছি তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য, আশ্রয় দেওয়ার জন্য। এবং এটাকে অ্যাভেল করার জন্য যে ধরনের মেন্টাল অনেস্টি দরকার, কর্ম দরকার, সেটা তুমি জানো আর তোমার আল্লাহ জানে। ওই জায়গাতে এমন কোন খুঁত হয়েছে যে ওখান থেকে বরকত আল্লাহ উঠে নিয়ে গেছে। আমি তো সবকিছু জিনিসগুলো, সবকিছুর এগেনস্ট আমি ঘুরে দাঁড়াইছিলাম, আমি সবকিছু ম্যানেজ করে নিয়ে গেছিলাম। আমি ওখান থেকে তুমি রনুকে অরুণাপল্লীতে নিয়ে গেছি। ইটস নট এ ম্যাটার অফ জোক। বাংলাদেশের 1 কোটি মানুষের মধ্যে কেউ এই কাজ করতে পারবে না, কেউ পারবে না, বাট আমি এই কাজটা করেছিলাম। যে জিনিসগুলো সেগুলো গিয়ে ওখানে নেওয়ার পরে আমার একটা ফুল পাওয়ার আছে, পুরা শক্তি আছে। আমি জোর করে তোমাকে এই কাজ করছি, আমি তোমাকে ঘর বানাইছি, কথা শোনো, তুমি আমার সাথেও সংসার করেছো, আপুর সাথেও সংসার করেছো। তোমার কি মনে হয় যে আমি এই কথাগুলো বলবো ওনাকে? বলো,
শুধু আমাকে ছাদে নিয়ে গিয়ে বলছে যে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। আমি যখন নিচে এসে তোমাকে আমি রুমে টানতে নিয়ে গেলাম, আমি রুমে টানতে নিয়ে গেলাম, রুমে নিয়ে গেলাম, তার আগে তোমাদের মধ্যে যে কথাগুলো হয়েছে দ্যাট ইজ ভেরি রং অ্যান্ড অড, ভেরি রং অ্যান্ড অড। তুমি দেখেছো আমি কিন্তু চুপ করেছিলাম, উনি আমাকে কন্টিনিউয়াসলি উনি 10টা থাপ্পড় দিলে তোমার কোনো কথা বলার দরকার ছিল না, 10টা থাপ্পড় দিলে কথা বলার দরকার ছিল না। আমি তো চুপ করেই ছিলাম, উনি আমাকে বলছে বলো বলো বলো। না না না, এই জিনিসগুলো সে যখন বলছে যে আমি তোমাকে বারবার বলছি যে আমার এই টোটাল ফিজিক্যাল ফিটনেসটা চলে গেছে, এইটা একটা বিশেষ অবস্থাতে হয়েছে, এটা তোমার সাথে থাকবে না কদিন পরে। আর তুমি সেই জিনিসটাতে সে যখন বলছে যে তার তো কিছু নাই, তুমি এই জিনিসটা হয়েছে কেন, আমি তাকে বলছি সে অত্যন্ত মেধাবী, খুব চালাক, আপনি দেখে বোঝা যায় না বোকা শোকা, কিন্তু যখন তুমি বন্ধু হিসেবে তাকে বাবা মনে হবে বোকা, কিন্তু যখন প্রতিদ্বন্দ্বী হিসাবে তুমি তার সাথে ফাইট করবা, তুমি এক সেকেন্ড তার সাথে টিকতে পারবা না। এই কথাগুলো তোমাকে বলছি, বলার পরে ছেলে মেয়েদের সাথে কথা বলে সব জেনে গেছে। তোমার সাথে কথা বলার সাথে সাথেই সে বলছে যে তার কোনো পাওয়ার নাই, পাওয়ার নাই, সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে। না কসম আমি এভাবে বলি নাই, আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তোমার ওর তো কিছু নাই না। আমি বলি কি ওর কিছু নাই মানে, বলে কি তোমাদের মধ্যে, আমি বলি কি না আছে তো, এটাই বললাম। বুঝছো আমি তো শোনো আমি তো মিথ্যা কথা বলি না, এটা তো তুমি জানো তাই না। আচ্ছা এই রসায়নটা আপনাদেরকে একটু বুঝাই দিই, আমি না বুঝাইলে বুঝবেন না, অনেক কঠিন রসায়ন। গোলাম ময়লা রনি তার বউরে, তার বড় বউ, আসল বউ যেটা, সেটা বলছে যে তার মেশিনে কাজ করে না, এই জন্য সে তার বউর সাথে বহুদিন ধরে কিছু করে না। বউ তো কামড়ে মরে বেগুন টেগুন দিয়া তারপরে ঠান্ডা হয়। এখন কি দিয়া ঠান্ডা আমি জানি না, এই যেমন ধরেন ওর মা আছে, বলবো মারে নিয়ে বলি রনি, তাকে মাফ করে দিলাম, কিছু আর বললাম না, তোর মার ছবি আছে এই যে এটা তোর মা, দেখ যা বল এবার মানুষ এটা তোর মা কিনা, তুই আমার মারে খুঁজে পাইস না, আমি তোর মারে খুঁজে পাইছি, আর তোর মারে নিয়ে তোর মার ভিতরে বেগুন ঢুকাইতে পারতাম, ঢুকাইলাম না, মাফ করে দিলাম, মা তো এই জন্য, তুই আমার মৃত্যু মারে ছাড়িস নেই। তো ওর বউ হয়তো বেগুন টেগুন দিয়া ই তো করতে হবে, বা এটা শারীরিক চাহিদা, কিছু করার নাই, ঠান্ডা হয় যেভাবেই হোক। আর ও যা অন্য মহিলাদের সাথে যে আকাম কোকাম করে। দ্বিতীয় স্ত্রীকে বলছিল যে আমার যে মেশিন ঠিক আছে এটা কিন্তু তুমি বড় বউরে বলবা না। ছোট বউ তো বড় বউরে বলে দিছে যে না ওর মেশিন ঠিক আছে, শুনেন আরেকবার শুনেন তাহলে বুঝবেন। তোমার সাথে কথা বলার সাথে সাথেই সে বলছে যে তার কোনো পাওয়ার নাই, পাওয়ার নাই, সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে। না কসম আমি এভাবে বলি নাই, আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, ওর তো কিছু নাই না। আমি বলি কি ওর কিছু নাই মানে, বলে কি তোমাদের মধ্যে, আমি বলি কি না আছে তো, এটাই বললাম। আচ্ছা এবার মূল আলোচনায় আসি। আরও জিনিস আছে ওগুলি আপনারা জানবেন। ও যেমন প্রমাণ ছাড়া এই করছে, আমি তো প্রমাণ ছাড়াবো না। আমরা কালকে বলছি যে তোর ঘরে ঢুকে তোর মারে, তোর মেয়েরে, তোর বউরে তারপরে ই করে আসবো। তো ঢুকছিলাম, তোর মার কাছেও ঢুকছিলাম, তোর বউর কাছেও, তোর মেয়ের কাছেও, তিনজে ঢুকছিলাম, এগুলি আনছি। তুই আমার নিয়ে বার কর, তোরে চ্যালেঞ্জ করলাম রনি, তোকে চ্যালেঞ্জ করলাম, যা এই পৃথিবীর সব সুন্দরী মেয়ে মানুষে একসাথ করে আয় না, তারপরে ইলিয়াসের পিছনে লাগা। এই পৃথিবীর সব টাকা পয়সা স্বর্ণ যা যা আছে সবাই না ইলিয়াস এই করছে, ভাই আপনারা এত টাকা ঘুষ দিলাম আমার একটা চাকরি নেওয়াই দেন, ভাই এত টাকা ঘুষ দিলাম আমার বাঁচা দেন। আমার টাকা দেওয়া বাঁচবেও না, আমার টাকা দেওয়া আমি তোর মারবো না, এটা মনে রাখিস। আমি যদি তোরে ধরি টাকা দেওয়া বাঁচবো না। অনেক মানুষজনের কাছে শুনি আমার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা, ভাই দইরা পুলিশে দেওয়া তারপরে আমার খবর দেবেন। আমার ভয় দেখাইলে আপনি টাকা দিয়ে দিলে তাহলে আমার লাভ হইলো কি? টাকা বেশি হয়ে গেলে বাংলা এডিশন অফিসে যায় দিয়ে আসেন, আমরা ডোনেশন নিয়ে ওইখানে যায় দিয়ে আসেন। যাই হোক, কিনতে পারবি না, তুই আমার না সারাদিন চেষ্টা কর। দেখেন ও কালকের পোস্টে, ওরা সুশীল, এই সুশীলদের একটা ইয়ে আছে, ব্যক্তি আক্রমণ করা যাবে না। আরে বাবারে, ব্যক্তি আক্রমণ করা যাবে না। গোলাম ময়লা রনি, তুই এই যে জামাতের লোকগুলোরে একদম জাস্ট মেরে ফেললো কোনো কারণ ছাড়া। তারা নাকি পাকিস্তানের মিলিটারির কাছে যায় আওয়ামী লীগের লোকজনের মাদেরকে আর বউদের মেয়েদেরকে নিয়ে প্রোটেকশন ছাড়া প্রোডাকশন দিয়েছে, তারপরে এখন আওয়ামী লীগ যুবলীগ বের হয়েছে এগুলি। তো তোরা যেগুলি বলিস, তোরা যে পাকিস্তানি বীজ এটা যে দাবি করিস, তো এটা সত্যি কথা।
মতিউর রহমান নিজামী তোদের মাদেরকে নিয়ে পাকিস্তানিদের সাথে লাগিয়েছে, এটা সত্যি কথা। এটা ব্যক্তি আক্রমণ না? আমারে নিয়ে তুই যে এই কাজগুলি করলি, মনে কর সত্যি সব, এটা ব্যক্তি আক্রমণ না? তবে বলি তোর নাম গোলাম ময়লা রনি রেখেছি আমি, তোর নাম হচ্ছে গোলাম মাওলা রনি, তোর কালাম মিয়া তোর দাদা তোর নাম রাখছে, আমি তোর নাম বিকৃত করি। তুই আমার নাম বিকৃত করেছিস, আমার ইল্লু না কি যেন লিখে তারপরে করছিস, আমি কেয়ার করি না। এরকম বহুত কিছু সহ্য করা, এটা শর্ট জার্নি না, ইটস এ লং জার্নি। এটা সেই 2018 সাল থেকে সোশ্যাল মিডিয়াতে আছি, আল্লাহর রহমতে টিকে আছে। সম্মান দেয়ার মালিক আল্লাহ, নেয়ার মালিক আল্লাহ। সো তোরে বললাম, তোর যা যা আছে সারা বাংলাদেশে সব ডিজিএফআই গোয়েন্দা সংস্থা সবাই লাগাই দে, ইলিয়াসে মায়া দিয়ে পটা দেখি কেমন পারিস, চ্যালেঞ্জ করলাম। এখন এরা ব্যক্তি আক্রমণ করতে গেলে, এরা কিছু বললে এদের ব্যক্তি আক্রমণ বলে তারপরে কান্দাকাটি শুরু করে। খেলা হবে, তুই আকাম কুকাম করে মিথ্যা দিয়ে, আমি সত্য দিয়া করব, প্রমাণ সহ। গোলাম ময়লা রনির দ্বিতীয় স্ত্রী, তাকে গোলাম ময়লা রনি বিয়ে করেছে, আমার কোনো সমস্যা নাই। গোলাম ময়লা রনি আরো 10টা বিয়ে করুক, আমার কোনো সমস্যা নাই। সেই মহিলাকে 2009 সাল থেকে তার পেছনে লেগে তারপরে সেই মহিলাকে বিয়ে করেছে। 18 সালে তাকে তার স্বামীকে তালাক দিয়েছে, 22 সালে বিয়ে করিয়েছে। বিয়ে করার পরে সেই মহিলার কাছ থেকে তার সম্পত্তি চেয়েছে, সেই সম্পত্তি তার নামে লিখে দেয় নাই, এই জন্য কয়দিন আগে ডিভোর্স দিয়েছে। পৃথিবীর কোন আইন, কোন সভ্যতা, কোন মানবতা এটাকে অ্যালাউ করবে যে একজন নারীকে আপনি তার সংসার ভেঙে নিয়ে আসলেন, এনে তারপরে তার সম্পত্তির জন্য করলেন? সেই মহিলার ভাই নাই, মা নাই, বাবা নাই, বাবার সম্পত্তি বোনেদের মধ্যে বন্টন হয়েছে, বোনরা থাকে আমেরিকা, সে দেশে থাকে, সম্পত্তি সব সে দেখভাল করে। এই সম্পত্তি বাগিয়ে নেওয়ার জন্য গোলাম ময়লা রনি তার পিছনে লাগলো, বিয়ে করে টাকা পয়সা সম্পত্তি দেয় নাই, মহিলারা ছেড়ে দিল। আপনাদেরকে বলেছে যে আমি ফাও কথা বলবো না, চলেন আমরা ওই নারীর কাছ থেকে শুনে আসি যে গোলাম ময়লা রনি তার সাথে কি কি করেছে। চলেন। হাজব্যান্ড থাকাকালীন মানে রনি কেন আপনাকে বিয়ের প্রপোজ করতো? আমি একটা বলি রিয়াজ ভাই, ও কখনো আমাকে মানে প্রেম করার জন্য অফার করেনি। ও জানে আমার হাজব্যান্ড আছে, বুঝছেন? এবং হাজব্যান্ড থাকার পরও সে আমাকে দেখেছে, কিন্তু সে আমাকে বিয়ের কথাটা বলতো, বুঝছেন? আমি বলি কি, দেখেন আমার তো হাজব্যান্ড আছে আর আমি তো ভালো আছি, আমি তো আপনাকে বড় ভাই হিসেবেই জানি। হ্যাঁ, আপনি যদি বিয়ে করতে হয় অন্য কাউকে করেন, তখন সে চুপ হয়েছে, তার কিছু বলতো না। আবার ধরেন অনেকদিন পর গিয়ে আবার বলছে যে আমি ফ্যামিলিতে আমি অনেক অশান্তিতে আছি, ফারসানা দেখো আমি অনেক অশান্তিতে আছি, তো আমি তো আসলে মানে আমি ইসলামের বাইরে যেতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। তো পরে সে আমাকে বললো যে না, আমি এক কাজ করি, হোটেল রেডিসনে রুম বুক করে আমি থাকবো ওখানে, আমি তোমাদের বাসায় গিয়ে সিগনেচারটা করে আবার রেডিসনে এসে রেস্ট নিব। আবার যেতে যেতে বললো যে না, যেহেতু মা আম্মা মানে আমার আম্মা আছে, হ্যাঁ আম্মার বাচ্চাদের জন্য একটা রুম দিলাম, তারপর আমি একটা রুমে থাকবো, সবাইকে নিয়ে রেডিসনে আসো, ওখানেই বিয়েটা হবে। আমি সবাইকে নিয়ে রীতিমতো তার সে যেভাবে সিদ্ধান্ত নিয়েছে, ওখানে একটা মানে ওসি বলে সিবিআই এর একজন ওসি, ওনার ফুল ফ্যামিলি, তারপর হচ্ছে আমার একটা ফুফাতো ভাই, আরো কিছু গেস্ট, তারপরে আমাদের টিপসের যিনি হুজুর উনি, তারপরে হচ্ছে আপনার কাছি, এরকম বেশ কিছু লোকজন আমরা ওখানে গেলাম। শুক্রবার দিন জুমার ঠিক আগে করে বিয়েটা হলো। তারপর কাজী সাহেব ওখানে গেলেন, যাওয়ার পর ও বললো আজকে 13 তারিখ, এই জন্য আপনাকে 13,000 টাকা দিলাম, আজকে যদি 30 তারিখ হতো আপনাকে 30,000 টাকা দিতাম, কাজীকে বলছে। আবার আমাদের হিপসের যে হুজুর বিয়ে করিয়েছে ওনাকে 2,000 টাকা দিয়েছে। তারপরে সবাইকে নিয়ে তারা আবার বাইরে চলে গেল, খেলো আমাদের জন্য আবার যে রেডিসনের লাঞ্চের প্যাকেট নিয়ে আসছে। আচ্ছা, এরপরে সে শুক্রবার শনিবার রোববার দিন 1:30টার সময় চলে আসছে রোববার। এর মধ্যে তার বড় ছেলের বিয়ে হলো। বড় ছেলে বিয়ে হওয়ার পরে আমি বললাম কি আমি কি আসবো? বলে কি হ্যাঁ তুমি আসো। আমি বলতে আমি গেলে আমি কি পরিচয় দিব, সবার সাথে পরিচয় করাই দিব না? বলে কি আসলে এই মুহূর্ত থেকে সম্ভব না, তাহলে তুমি দেখা হয়। আমি বলি তাহলে আমি না আসি, কারণ আমি ওখানে যাব, সবার সাথে দেখা হবে, আমি কি ওখানে অভিনয় করা সম্ভব না। বলকি আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ব্যাটার মনে করো ওটাই করো। আমি আসলাম না বিয়েতে। ছেলের বিয়ের পরে এর মধ্যে আবার বাড়িটা রেডি হয়েছে ওনা বলবি,
বের হওয়ার পরে ওই যে ওদেরকে নাকি একবার নিয়ে গেছে, বলে কি বাইরে তোমার জন্যই করেছি, তবে ওদেরকে একবার নিয়ে আসলাম। যাওয়ার পরে মানে ছেলে মেয়ে তারপর ও ফার্স্ট ওয়াইফ এরা সবাই রাগারাগি করে ওকে একা ওই বাড়িটাতে ফেলে সবাই যে যাবো চলে আসছে। আমি বলি কি সমস্যা আমাকে বলো তো? বলে কি এখনই বের হবো। আমি বলি কি, বলে কি আমি এখন পুলিশকে কল দিব। আমি কল দাও, তুমি পুলিশ আনো, আমিও মিডিয়াকে ডাকবো। আমি তোমার ওয়াইফ, আমি আমার হাজবেন্ডের অফিসে আসতে পারবো না, তোমার সাথে কথা বলতে পারবো না, এটা কি ধরনের নিয়ম? হ্যাঁ, তো ও দেখি সত্যি সত্যি পুলিশ কল দিল। কল দেওয়ার পরে ওই যে শাহবাগ থানা থেকে আসলো, আসার পরে ও দেখি যে ওই মহিলাকে ফোন দিয়েছে আশ্রয়ফিলে। তো সেও অন দা ওয়েতে শাহবাগ থানায় পুলিশ আসছে। আসার পরে পুলিশকে বলছে যে ভাই দেখেন এই মহিলা আমার কাছে মানে টাকা চাইতে এসছে। বলকে ও তাই নাকি, টাকা চাইতে এসছি? তাই বলো যে আমি কত টাকা চাইতে এসছি তোমার কাছে, কি আসল বিষয় বলো, আমি যদি টাকা চাইতেই আসি বল। তো বলে কি আপনি কে? আমি ওর ওয়াইফ। বলে কি আপনার কাবিন আছে? আপনি কি? হ্যাঁ আছে। এখন আমিও বোকামি করলাম, আমার মামা শ্বশুরের কাছে মোবাইলে আমার কাবিনটা দেওয়া ছিল। আমি বলি মামা কাবিনটা একটু পাঠান তো। ঠিক আমার মোবাইলে দিয়েছে, ওরা দেখি কাবিনটা নিতে চাচ্ছে। আমি বলি কি ভাই নিয়েন না, কারণ আমার হাজবেন্ডের ইন্টেনশন দেখে আমার কাছে সন্দেহ হচ্ছে, আপনারা নেবেন না, এই কাবিনটা দিয়ে সে কিন্তু খারাপ কিছু করতে পারে। হ্যাঁ, পরে আবার বসলো, বসার পরে ওই ফার্স্ট ওয়াইফ আসছে। আসার পরে পুলিশকে বলছে যে ভাই দেখলেন এই মহিলা আমাকে চিটাং হ্যাপনোটাইজ করে নিয়ে গিয়ে একটা কি কাগজের মধ্যে এরকম টোকা দিয়ে ফু দিয়ে আমি বেহুশ হয়ে গেছি। তারপর আমার যখন হুঁশ ফিরে আসে তখন দেখি আমি অসংলগ্ন অবস্থায় হসপিটালের বেডে পড়ে আছি, আর এই মহিলা আমাকে বলছে সে তার সাথে আমার বিয়ে হয়ে গেছে। তো এবং বিয়ে হওয়ার পরে সে দেখি যে কাবিনে আমার সিগনেচার করা। আমি বলবো তাই নাকি? গোলাম মোল্লা রনি, তুমি 7 বছরের বাচ্চা, তোমাকে আমি ঢাকা থেকে চিটং নিয়ে গেছি। তারপর আমি বলি কি কাহিনী সুন্দর লাগে, মিথ্যা এভাবে বলতে হয় না। হ্যাঁ, আমি বলি কি তুমি কি এভাবে মিথ্যা বলতে বলছো, আল্লাহ গজব পড়বে না তোমার উপর? বলে কি আমি যদি মিথ্যা বলি আমার উপর আল্লাহ গজব পড়বে, আর যদি তুমি মিথ্যা বলো তোমার উপর আল্লাহ গজব পড়বে। তারপর আমি বলি কি ভাই দেখেন আমি তখন পুলিশকে কাহিনীগুলো বললাম, আমি আমার লাইফে অনেক ভালো ছিলাম, সে বারবার বোঝায় আমাকে নিয়ে আসছে, হ্যাঁ একটা জীবন থেকে আরেকটা জীবনে নিয়ে আসছে। এখন এই অবস্থায় এসে যদি সে আমার সাথে যা শুরু করে সেগুলো করে, আমার মেয়েটাকে আমি কিভাবে বিয়ে দিব? যখন জানবে যে আমার মেয়ে তার মায়ের 2টা জায়গায় সমস্যা হয়েছে, আমার মেয়েকে আমি বিয়ে দিতে পারবো? তখন পুলিশটা খুবই বোঝালো তাকে, বোঝায় বলে কি স্যার ও আরো অনেক কথা বলছে যেগুলো আমি আপনাকে মানে আমার নেগেটিভ অনেক কথা, আমার চেয়ে খারাপ মানুষ পৃথিবীতে আরেকটাও নাই। তার ভাষ্য এটা কোন থানা? শাহবাগ থানা? শাহবাগ থানা, হ্যাঁ। কতদিন আগে ঘটনা এটা? এটা হচ্ছে এই ধরেন 1.5 মাস আগে, 1.5 মাস। পুলিশ কে গেছিল? ওসি নিজে নাকি অন্য কেউ? না, ওসি পাঠিয়েছে ওই দুজন ওই যে টহলে থাকে না যারা 999-এর, হ্যাঁ ওদেরকে পাঠিয়েছিল আর কি। তো ওরা বলে কি স্যার এটা ঠিক হবে না, ম্যাডাম খুব কান্নাকাটি করছে, আপনি স্যার এটা মানে এরকম করিয়েন না। ওরা পুলিশরা অনেক বোঝালো, যে ওনারা বুঝে গেছে যে আমি জেনুইন, সে যা বলছে সব মিথ্যা বলছে। আচ্ছা, তারপরে এরপরে আমি অনেক বুঝে টুঝে আমি বলি ভাই দেখেন আমি শুধুমাত্র তাকে দেখতে আসছি, আমি হয়তো 10টা মিনিট এখানে বসতাম, কারণ সে মানে আমার মেয়ের জন্য একটা প্রস্তাব এসেছিল আমার বোনের হাজবেন্ডের নেভার, তো ওরা নাকি দেশে এসে আবার ওর সাথে যোগাযোগ করেছে, মানে আমার মেয়ের ব্যাপারে আর কি। বলি আমি তো আগামীকালই চিটাং চলে যাবো, আমি আমার মেয়ের বিয়ের বিষয়টা, আর ও যে খুবই অসুস্থ, আমার হাজবেন্ড খুবই অসুস্থ, আমি ওকে একটু দেখতে আসছি ভাই, এই অপরাধের জন্য ও আপনাদেরকে কল দিয়েছে। আচ্ছা, এটার পরে সে ওদের কাছ থেকেও কাবিনটা নিতে চাইলো, ওরা দেয়নি। এরপরে কি করেছে, আমি বের হয়ে শাহবাগ থানার ওসিকে ফোন করলাম। ওসি সাহেব বলে কি ভাই আপনার এমনিতে আমাদের জায়গায় আমরা পাচ্ছি না, আপনাদেরটা আপনারা সামলান তো, কোনো মিটিং টিটিং করতে পারবো না। হ্যাঁ, তো আমি কি করলাম, বলি কি এখানে তো চাইলে সমাধান হচ্ছে না। হ্যাঁ, আমি বললাম কি আমার শাশুড়ি যেহেতু ওর বাসা আছে ধানমন্ডির বাসায়, আমি ওখানে গেলাম, ধানমন্ডির বাসায় গেলাম, গিয়ে আমি বলি কি যেভাবে হোক আমি ওকে ম্যানেজ করবো আজকে। হ্যাঁ, এটা আমার ইয়ে ছিল। ধানমন্ডির বাসায় যখন গিয়েছি, এর মধ্যে আমার শাশুড়ি আমাকে দেখে ভয় পেয়ে গেছে, মানে কারণ ছেলে বউ তো মহাদজ্জাল। হ্যাঁ,
তো কি করেছে, ওই যে ওখান থেকে আমার শাশুড়ি ফোন করে বলেছে ফারজানা এখানে আসছে। আমাকে বলি কি তুমি কোথায়? আমি বলি কি আমি ধানমন্ডির বাসায়। বলে কি তুমি এখন বের হয়ে যাও। আমি বলি কি কেন, তোমরা আসো, আমি তোমাদের সাথে কথা বলবো। তখন দেখি ওরা নিউ মার্কেট থানায় গিয়ে আমার নিউ মার্কেট থানা থেকে তখন ওই 999 পুলিশগুলো পাঠিয়েছে। পাঠানোর পরে সেম থিং নিউ মার্কেট থানার ওসি কে বলছে যে আমি তাকে হ্যাপনোটাইজ করে বিয়ে করেছি, হ্যান্ডের কাছে যায়। এখন ওরা আমাকে বলে কি ম্যাডাম চল না। আমি বলি কি কেন, এটা আমার হাজবেন্ডের বাসা, এই যে আমার শাশুড়ির সাথে কথা বলে। ওরা আমার শাশুড়িকে জিজ্ঞেস করেছে আপনার ছেলের বউ? বলে কি হ্যাঁ। এখন তারপর বলে কি আপনি আসেন। আচ্ছা, এসে দেখি এরা দুইজন বসে আছে, ওই মহিলা আর এই বসে আছে। বসে থাকার পর আমাকে বলে কি উনি কি? আমি বলি আমার হাজবেন্ড। বলে কি কেমন হাজবেন্ড, আপনার কামিন আছে? আমি বলি কি অবশ্যই আছে, দেখেন কামিনটা দেখেন। বলে কি দেখ তো আপনার কামিনটা একটু ভাই দেওয়া যাবে না, আপনি এমনি দেখেন। তখন দেখে যে সে আমাকে বিভিন্ন ভাবে জায়গা করছে, আমার এত অপমান লাগছে, কান্না আসছে। আমি বললাম যে ভাই দেখেন সত্যি কথা, যেটা সে আমাকে পছন্দ করে বিয়ে করেছে এবং আমি তার ফার্স্ট ওয়াইফের বিষয়গুলো সবকিছু ক্লিয়ার করেছি। সে এখন আজকে এসে সে কি কারণে উল্টে যাচ্ছে আমি জানি না। তবে আমার শাশুড়ি যেটা বলে যে সে কালো জাদুর শিকার, সে কালো জাদুর শিকার, নাইলে সে কন্টিনিউসলি যে আজকে 1.5 বছর ধরে এরকম অসুস্থ হয় না একটা মানুষ। তারপরে বলে কি আচ্ছা ঠিক আছে আপনার মোবাইলটা দেন। মোবাইলটা নিয়ে আমার মোবাইল থেকে ওই আমার কামিনটা নিল। নেওয়ার পরে বলে কি আচ্ছা ঠিক আছে কালকে সকালে মিটিং হবে, এখানে মিটিং হবে, আপনি মানে কোথায় যাবেন ম্যাডাম? আমি বলি কি আমি এত রাতে কোথায় যাবো, আমি আমার হাজবেন্ডের বাসায় থাকি, রাতটা আমার হাজবেন্ডের বাসায় থাকি, আমি তো এত রাতে আমি কোথায় যাবো একা? আমি বলে কি না আপনি ওখানে যেতে পারবেন না। আমি বলি কি কোনো ওয়াইফ তার হাজবেন্ডের বাসায় যেতে পারবেন, এটা কেমন কথা? তাই তো আমি আমার থানায় বসে থাকি। বলে কি না থানায় বসে থাকা যাবে না। আমি বলি কি তাইলে আমি করবো কি? বলে কি আপনার কেউ নাই? তো আমি অনেকক্ষণ পরে প্রায় 12টা আমি বলি আচ্ছা ঠিক আছে আমার একটা মামা আছে, আমার মানে মামার শ্বশুর আর কি, তো তাইলে আমাকে ওখানে দিয়ে আসে। তারা কি করলো, পুলিশের গাড়ি দিয়ে আমাকে ওই আমার মামা শ্বশুরের বাসায় দিয়ে আসছে। পুলিশ একদম বাসায় দিয়ে কাছে দিয়ে আসছে। তারপর দিয়ে মিটিং করার কথা, অনেকে কয়েকবার ফোন দিয়েছে, ফোন ধরে না। এর মধ্যে সে সেই কাবিনটা নিয়ে মানে ডিভোর্স লিখে চিটাগাং পাঠিয়ে দিয়েছে, বুঝছেন? আমি তো ঢাকা, আমি তো ওখান থেকে আমাকে ফোন করেছে যে একটা চিঠি আসছে। আমি বলি কি চিঠি? বলে কি এই যে ওর অফিসের অ্যাড্রেস বলেছে। আমি বলি কি ভাই চিঠিটা আপনি রিটার্ন দেন, যেহেতু আমি নাই। হ্যাঁ, রিটার্ন দেওয়ার পরে দ্বিতীয় দিন আবার মানে যেদিন মিটিং হওয়ার কথা তারপর দিনের পর দিন 4টার সময় মিটিং এর ডেট দিয়েছে সে। তো আমি গেছি, আমি যখন নামাজ পড়তে গেছি আসর নামাজ, তখন আমার আরো 2টা মামার শ্বশুর ছিল, মানে আমি নিয়ে গেছি আর কি ছিল ওখানে। তখন সে নাকি বলেছে যে সে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে কাজীকে ডেকে, কাজীর সামনে। এখন মানে তার আর কিছু করার নাই। এই হচ্ছে গোলাম ময়লা রনি। এই গোলাম ময়লা রনি টেলিভিশনে পত্রিকায় গিয়ে কলাম লেখে, টক শোতে অংশ নেয়, ইউটিউবে এসে বড় বড় কথা বলে। আরে বেটা, আমি ইলিয়াসের নামে যেদিন কিনা ঢাকা শহরে আমার বাপ যা রেখে গিয়েছে তারপরের 1 ছটাক জমি হবে, আমেরিকায় 1 ছটাক বাড়ি হবে, গাড়ি হবে, সেটার জন্য আমি জবাব দেব। আমেরিকায় যদিও একটা বাড়ি আর একটা গাড়ি সবারই না হওয়া অস্বাভাবিক, হওয়া স্বাভাবিক। 1 বাড়ি আর 1 গাড়ির পরে যেদিন চলে যাবে সেদিন বুঝবি যে ওই 2 নাম্বারই করা শুরু করেছে। তোর এত টাকা পয়সা, এত বাড়ি, এই যে জাহাঙ্গীরনগরে যেটা বললো যে অরুণাপল্লীতে যেই বাড়ি, বিশাল বাড়ি, সুইমিং পুল টুল করে, এই বাড়ির টাকা তুই কোথায় পাইলি? এটার জবাব দিতে হবে। আমি দুর্নীতি দমন কমিশন, পুলিশ প্রশাসন যারা আছেন তাদেরকে বলবো যে গোলাম ময়লা রনির ব্যাপারে খোঁজ নিতে হবে। আর রনি, তোরে বলি এবং তোর সাথে সাথে আমার যারা দর্শক আছে তাদেরকে আমি বলি, ভাই শুরুতে যেটা বললাম যে বয়স হয়েছে, তো এখন এইসব বিষয় টিষয় নিয়ে, এগুলো সংবেদনশীল বিষয়, এগুলো নিয়ে কথাবার্তা বলতে গেলে একটু হুশ করে বলা উচিত, সবারই বলা উচিত। আমি নিজেও এটা মনে করি। আর কারো ব্যক্তি লাইফ সামনে আসুক, যে একটু আগে বললাম ইন্ডিয়া ভারতের ব্যাপারে আমার ধর্ম আমি মানব না। আমার যদি জিজ্ঞেস করেন যে ভাই ইসলাম মানবেন কিনা, ওইটার ক্ষেত্রে আমি আল্লাহর কাছে মাপ চাইনি, বা আল্লাহ মাপ করে দিয়েন। আমি এদের ক্ষেত্রে টর্মর কোনো প্যারামিটার আমি মানতে যাব না। যেমনে পারি ওদেরকে ভরে দেওয়া হবে। আওয়ামী লীগের ক্ষেত্রে কোনো মাপ নাই, কারণ এরা আমারে এই আমেরিকাতে যতভাবে কষ্ট দিয়েছে, ওই কষ্ট সহ্য করতে পারবেন না। আপনারা এখানে দেখেছেন না আওয়ামী লীগের সাথে যে মারামারি,
গালাগালি করেছে যে একদিন ইচ্ছা মতো ওদের সব কটার মারে যে শেখ মুজিবের দিয়ে লাগাইছি, মনে আছে না? কেন বলেছিলাম জানেন? আপনারা তো শুধু ভিডিওটা দেখেছেন, আমি অনেক উত্তেজিত। আমি ভাই এত উত্তেজিত না, আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনে, আমি যথেষ্ট পোলাইট, খুব নরম টাইপের একজন মানুষ। বাট হঠাৎ রাগ হয়ে, কখন রাগ আমি নিজেও জানি না, কেন রেগে গেলাম, হঠাৎ করে রাগ হয়ে যায়। কিছু কিছু জায়গায় আমি সহ্য করতে পারি না। যেদিন ওই গ্যাঞ্জাম, তার 2 দিন পরে আমার মা মারা গিয়েছেন, এবং আমি পাশে দিয়ে হেঁটে আসছিলাম, আমার মাকে তুলে গালি দিয়েছে। যখন গালিটা দিল, আমি ঘুরে দাঁড়াইলাম, দাঁড়ায় দেখি যে তারা অন্যদিকে তাকায় কথা বলছে, আমার দিকে আর তাকায় না। তখন আমি ওদের মারে তুলে, শেখ মুজিবরে তুলে আমি বললাম যে আমার মারে গালি দিছিস, তোদের সব কটার মারে শেখ মুজিবরে দিয়ে লাগাই। খুব খারাপ ভাষায় এখানে বলছি না, খুব খারাপ ভাষায় বলেছিলাম। আর সব কটা এসে আমারে মারতে, আমি তো ধুইছি ভাই, জীবনে গালাগালি যা শুনছি সব দিছি, সব দিছি। কেউ গায়ে হাত দেয় না এখানে, বুঝছেন না? গায়ে দিলে সমস্যা তো। এই যে 2 দিন আগে ওই যে একজনকে, আমাদের হিমেল নামে একজনকে তারা গালাগালি করেছে, সে যে সেখানে ভিডিও বানিয়েছে, এই জন্য ও আবার যায় পুলিশ করছে, পুলিশের কাছে মামলা হয়েছে, খুঁজতেছে ওগুলো। ওরা জানে এখানে সমস্যা, পুলিশ নিয়ে আকাম গোয়াম এইসব করা যাবে না। ব্যাস, এরা ঠান্ডা, এখানে একদম ঠান্ডা, পুরো ঠান্ডা। আর এখন তো মনে করেন যে উল্টাপাল্টা করলে তো গ্রামে যাওয়ার বাড়ি ঘরে লাগাই দেবো, এখানে কোনো ঝামেলা। আমি খালি খুঁজি যে কেউ কিছু বলে কিনা, আমি খুঁজা ওদেরকে করি যে এটারে পাই, ওটারে গালাগালি করি। আমার যেগুলো এখানে করছে, ওটার পাইলেই গালাগালি করি। মারা তো আর যাবে না, গালাগালি করি এবং শোধ দিয়ে দিই, ওই আগেরগুলো সব শোধ তুলি। তো এখানে অনেক অনেক খারাপ সময় গিয়েছে ভাই। আমাকে ইসলামিক টেরোরিস্ট বানানোর জন্য পুলিশের কাছে এখানে রিপোর্ট করার অনেক মামলা, আমি এখানে অনেক মামলা আমাকে পার করে করতে হয়েছে ভাই। ধর্ষণের মামলা, কিডন্যাপের মামলা, বাড়িতে বোমা মারার মামলা, বহুত মামলা পার করে তারপরে আল্লাহ এই জায়গায় ঠান্ডা মানে স্থির রেখেছেন। তো সবই আল্লাহর কাছে শুকরিয়া। তো এগুলো সহ্য করে, আমার পরিবারের উপরে যা হয়েছে এগুলো সহ্য করে, তারপরে যারা ঠান্ডা থাকতে পারেন ওরকম ঠান্ডা লোকজন এসেন। আপনাদের মতো বহু ঠান্ডা লোক, যারা ঠান্ডা থাকতে বলেন না, তাদের অনেক ঠান্ডা লোকজন দেখেছি। অন্যায়ের প্রতিবাদ করেন নাই, অন্যায়ের প্রতিবাদও করেন না, নিজের উপরে কোনো সমস্যা আসে না, ঠান্ডা হয়ে থাকেন। আপনাদের মতো এত ঠান্ডা হয়ে থাকার জন্য কুত্তার জীবন নিয়ে দুনিয়ায় আসি নাই। কুত্তা খায়, হাগে, মতে, ঘুমায়, মারা যায়। তুইও যদি কুত্তার মতো খাবি, হাগবি, মুতবি আর মারা যাবে, এটার জন্য, এটা জীবন না। এখানে আরো অনেক কাজ আছে, সেই কাজগুলো করা উচিত। যাই হোক, অনেকেই এটা করেন। আমি আমার আজকের ভিডিওটা অনেকের কাছে খারাপ লাগতে পারে, অনেকগুলো খারাপ কথাও এখানে বলা হয়েছে। আমি আপনাদের একটু শেষ ব্যাখ্যাটা দিয়ে প্রোগ্রামটা শেষ করব। এই মহিলা আমার কাছে এসেছিল আরো অনেক আগে, তো আমি তখন কিছু বলি নাই। উনি আমার বলছিল যে ভাই, আপনাকে আমি ভাই ডাকলাম, আমার সংসারটা আমি রনির সাথে করতে চাই, আপনি আমাকে একটু হেল্প করবেন। তা বললাম কি করতে হবে বলেন। তখন সে বললো যে ভাই, আমি আপনি যদি একটা পোস্ট করেন তাইলে ও একটু ভয় পাবে, আমি আপনার কথা বলে তারপরে ওরে থ্রেট করব। ঠিক আছে, পোস্ট করলাম যে রনি, তোরে 48 ঘন্টার মধ্যে সময় দিলাম, তুই করবি, তো স্ত্রী ফারজানার কথা বলে দেবে। এটা বলা হয়, সে বুঝলো যে ফারজানা নামে কাউকে একজনের সাথে আমার পরিচয় হয়েছে, এবং সে তার দ্বিতীয় স্ত্রী। কেউ কিন্তু জানতো না তো ওই সময়। তার 2 দিন পরে সে আমার 2 ছেলেকে নিয়ে এত জঘন্য ভাষায়, এত জঘন্য নোংরা ভাষায় একটা পোস্ট করেছে। আমার কলিজার টান দিয়ে যদি ছিঁড়া ফেলতি না রনি, তা আমি এত কষ্ট পাইতাম না। আমার ছেলেদের নিয়ে খুব বাজে ভাষায় একটা পোস্ট করছিল। তারপরেও কিন্তু আমি ঠান্ডা হয়েছিলাম। ওই যে মহিলা বলছে যে ভাই, কিচ্ছু বলি নেই। এখন 3-4 দিন আগে সে আবার আসলো, ভাই অনেক চেষ্টা করলাম, সে আমার সাথে থাকবে না, সে আসলে তার সম্পত্তি এগুলি লাগবে, সে আমার সাথে থাকবে না। এখন আমার ভাই, আপনি কিছু একটা করেন। বললাম কি করবো আপা, আমার কাছে যে সুযোগ আছে, আমি তারপরে সংসারে ওরে বলে করতে পারবো, সাথে আমি কথা বলতে পারবো না, আপনি করেন, যদি অনুমতি দেন তাহলে আমি ভিডিও, আপনার বক্তব্য এগুলো আমি চালাইতে পারি। তো বললো না ভাই, আপনি একটা কাজ করেন, পোস্ট করেন। আমার আগের পোস্টটা তো মনে করছে যে আমি করছি, আমি করাইছি আপনাকে দিয়ে, ও যেন মনে করে ওর প্রথম স্ত্রী আপনাকে দিয়ে পোস্ট করেছে, এরকম কিছু একটা লিখে পোস্ট করেন। তখন আমি এই যে 2 দিন আগে একটা পোস্ট করলাম যে ইতি রুনু ওর দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রী। তো এটা করার পরে
আমি মনে করেছিলাম যে হয়তো ও দ্বিতীয় স্ত্রীর সাথে যোগাযোগ করবে বা কিছু একটা, উনি ওই মহিলা যেটা মনে করে সেটাই হয়তো কিছু একটা হবে। অবাক হইলাম, সে আমার মাকে নিয়ে যা মনে চায় তাই পোস্ট করে আসে, এটা ই করলো। ও বুঝতেই পারেনি আমার কাছে ওর কি কি জিনিস আছে। তো আমি দেখেন আপনাদের কাছে বিচার দিলাম যে আমি আমার ধৈর্যের সর্বশেষ সীমানা পর্যন্ত অপেক্ষা করছি। ও যদি আমার এরকম কোনো কিছু পাইতো, আমি আপনাকে গ্যারান্টি দিলাম, ও না বহু এই জগতে বহু মানুষজন আছে ভাই, আমার এ নিয়ে পাইলে সে পৃথিবীর সব দিয়ে তারা আটকানো যাবে না, আগেই আপলোড দিয়ে তারপরে অন্য কথা পায় না। সমস্যা হলো এইটা, এই জায়গায় আমার আটকাইতে, আমার সাথে বিশাল গ্যাঞ্জাম। কয় না ও সৎ আছে, জাউরা শালা একটা বদমাইশ, কিন্তু সৎ আছে, ওরে কিনা যাবে না, কিন্তু ও জাউরা, খুব জাউরা ভাই, আমি খুব খারাপ, আমার কেনা যাবে না, আমার মেয়ে মানুষ দিয়ে ফাঁসানো যাবে না, আমার ঘুষ দিতে পারবে না, আমি দুর্নীতি করি না, আমি সেল হই না, কিন্তু আমি খারাপ। খারাপ কোন দিক দিয়ে বল, কোন দিক দিয়ে খারাপ সেটা বল, এইটা বলতে পারে না। তো সেইটা করলো, গালাগালি করে যা মনে হচ্ছে তাই লিখলো। আমি কিন্তু তার এটা আটকে রেখেছি এবং শেষ পর্যন্ত চেষ্টা করেছি যে এটার একটা সঠিক সমাধান হোক। আমি ভিডিও দিয়ে তারপরে কিছু মানুষ খুব মজা পাবে, দেখবে, না করে আমি মহিলাকে করেছি। কিন্তু শেষ পর্যন্ত রনির কারণেই সেটা আর হইল না, আপনাদের সামনে আনতে বাধ্য হইলাম। এই দেশের মানুষের কাছে বিচার দিয়ে গেলাম। এই ধরনের একজন অসভ্য অভদ্র মানুষ, তাকে কোনো রাজনৈতিক দলে নেওয়া তো বহু দূরের কথা, আমি প্রশাসনের কাছে বলবো এবং মোস্ট প্রবাবলি আপনারা জানতে পারবেন তার নামে একটা নারী নির্যাতন মামলা হবে। আমি আমার ব্যক্তিগত কোনো কারণে তার বিরুদ্ধে মামলা টামলাতে যাইতে চাই না। আমি চাইলে ওরে আমি খাইয়ে দিতে পারি, এখন ধরাই দিতে পারি। আমার মামলাটাই এনাফ ওর জন্য। আমার পরিবারে কেউ ওরে নিয়ে একটা মামলা করে দিতে হবে। আমার পরিবারের মানুষ ভাই বহু নিরীহ লোকজন, এরা কখনই আমার এই জগতে থাকা পছন্দ করে না। আওয়ামী লীগ এখনও ধরেন, আমি এই যে সেনাবাহিনী টাইনি নিয়ে করি, আমার একটা ভাই আছে অফিসে, আমার বাংলা এডিশনে, অফিস করা বন্ধ করে দিয়েছে। আমি এগুলি আপনি যদি এগুলি করেন আমি আপনার অফিস টফিস করবো না, এই টাইপের অবস্থা। কিন্তু আমি ভাই নিরীহ পরিবারের সন্তান, আমার এদেরকে এখন মামলা টামলা জড়াইতে চাই না। এই দেশের মানুষের কাছে বিচার দিলাম। আর তার স্ত্রী যদি মামলা করে, পুলিশকে বলবো কোনো ধরনের ধানাই পানাই না করে তাকে দ্রুত গ্রেপ্তার করবেন, এর জেলে থাকা উচিত। এই যে অপরাধ করেছে, এটার জন্য একটা নারীর সংসার ভেঙে তারপরে তাকে নিয়ে এসে শুধু সম্পত্তির জন্য তাকে এখন তার ভালো লাগে না, সে থাকবে না, এটা বলে শেষ করে দিল। এই ধরনের মানুষ, এটা বাংলাদেশে যত সকল যেসব নারীবাদীরা আছেন তাদের সবার রাস্তায় নেমে আসা উচিত। একটা নারীর জীবন এইভাবে ধ্বংস করে দেওয়া, এটা কোনো পয়েন্ট থেকে কোনো ডেফিনেশনে এটাকে হালাল করা যাবে না। যাই হোক, অনেক কথা হইল ভাই। আওয়ামী লীগের উপরে খুব খেপা ছিলাম, এখন তো আর ওরকম ওই দিন তো নাই, এখন আমাদের সুখের দিন, আমরা এখন দেশ চালাই। এখন আওয়ামী লীগের 32 নাম্বার সব কিছু পিছন দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে হাসিনার। এখন আমাদের ওগুলি নিয়েই নেই, যেখানে অত খেপি না, রিল্যাক্স মুডে থাকি। সো তারপরেও অনেকদিন পরে এসে একটু আজে বাজে কথাবার্তা বলতে হলে এই জন্য সবার কাছে মাপ চাই, উপায় ছিল না। আমার মারে নিয়ে যা বলছে ওইটার যদি রিয়েক্ট করতাম আগের মতো, তাইলে এর চেয়ে আরো জঘন্য ভাষায় হইতো, সেটা করি নাই। আল্লাহ হাফেজ।